ক্রীড়া বিভাগে এবছরে 21 পদক প্রদান করা হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে। বাংলাদেশ এখন যে কোনো সময়ের চেয়ে উদ্যমী, সৃজনশীল। 21 পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। সাবেক র্যাব কর্মকর্তা আলেপের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ ট্রাইব্যুনালে। 28 এপ্রিল 10 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে, এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে। কুয়েটে আন্দোলনের তৃতীয় দিনে সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন শিক্ষার্থীরা। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি ইসরাত মুক্তি। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 18 জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে 21 পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন উদ্যমী ও সৃজনশীল বাংলাদেশ। আর পদকজয়ীরা বললেন, বাংলাদেশকে আরও এগিয়ে নিতে নিরলস কাজ করবেন তারা। বাকিটা জানাবেন বেলায়েত হোসাইন। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায় বলে ভাষার দাবিতে রাজপথে রক্তাক্ত মিছিলে সামিল হয়েছিলেন যারা, তাদের মধ্যে অনেকেই ঘাতকের বুলেটে শহীদি মর্যাদায় চিরশায়িত হয়ে আছেন। 1952 সালের ভাষা আন্দোলনের সেই সমস্ত শহীদদের স্মরণে প্রতি বছর 21 পদক প্রদান করে আসছে বাংলাদেশ সরকার। 1976 সাল থেকে শুরু হওয়া দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, ভাষা সৈনিক, অর্থনীতিবিদ ও সমাজসেবীদের অবদানের স্বীকৃতি হিসেবে। চব্বিশের গণ অভ্যুত্থান কিংবা জুলাই বিপ্লব, যা 52 ভাষা আন্দোলনের মতোই মাথা না নোয়ানোর লড়াইয়ের ধারাবাহিকতা। এমন প্রেক্ষাপটে যখন এবছর 21 পদক প্রদান করা হয়, তার সূচনাই ছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ঘিরে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ নারী ফুটবল দল ও 18 জন বিশিষ্ট ব্যক্তির হাতে 21 পদক তুলে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে সাংবাদিক মাহমুদুর রহমান তার পদক উৎসর্গ করেন জুলাই বিপ্লবের শহীদ এবং যোদ্ধাদের। আমি এই পদক জুলাই বিপ্লবের মহান শহীদ এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের উৎসর্গ করছি। আমাদের তরুণ ছাত্র জনতা ফ্যাসিবাদ এবং হেজেমনির এক মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করে, অবিস্মরণীয় লড়াই করে তারা জনগণের মুক্তি এবং রাষ্ট্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। আমার কেস চলছে, একজন অভিযুক্ত ব্যক্তি যে সমালোচনা করে সে যে পদক পেতে পারে, এটা আমাকে আশা দেয়। আমাদের স্বপ্ন ছিল বাংলা ভাষাকে ডিজিটাল মাধ্যমে আরো সহজ এবং গণমুখী করা, এবং আজ সেই স্বপ্নের অংশ হিসেবে 21 পদক প্রাপ্তির এই মর্যাদাপূর্ণ মঞ্চে দাঁড়ানো আমাদের জন্য বিশাল গৌরব। পাশে এটি আমাদের জন্য অনেক বড় সম্মানের, ক্রীড়াঙ্গনের জন্য মর্যাদার ও নারীদের জন্য অনন্য স্বীকৃতি। বলতে দ্বিধা নেই, এই স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরো বাড়িয়েছে। দেশের জন্য যেন আরো সম্মান বয়ে আনতে পারি, সেই দোয়া সকলের কাছে কামনা করছি। পদক তুলে দেওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন, 21 ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক, আর 24 সুযোগ করে দিয়েছে বাংলাদেশকে নতুন করে তৈরি করার। গত বছরের 5ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক
নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। তিনি বলেন, বাংলাদেশ অতীতের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। এবছর মরণোত্তর যারা 21শে পদকে ভূষিত হয়েছেন তাদের বিষয়ে আক্ষেপ করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, জীবদ্দশাতেই তাদেরকে এই সম্মান দিতে পারলে জাতি হিসেবে কৃতজ্ঞতার পরিচয় দেওয়া হতো। মরণোত্তর পুরস্কার প্রদানের ব্যাপারটা এটা আসলে বেদনার। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রংতুলি আর আলপনায় সাজানো হচ্ছে শহীদ মিনারের বেদি। এদিকে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আলপনায় 21, পিচ ঢালা এই পথ যেন এক টুকরো ক্যানভাস। রংতুলির পরশে ফুটে উঠছে অমর একুশের আবহ। লাল, কালো আর সাদার যৌথতায় 52 গল্পগাথা। ভাষা শহীদদের আত্মদান, শোক আর শান্তির মিশেলে গৌরবময় স্মৃতি তুলে ধরতেই রঙিন এই আঙিনা। ভাষা আন্দোলনের রক্তঝরা দিন 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। ধোয়া মোছা আর সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন চারুকলার শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। এখানে অংশগ্রহণ করতে পারে তো সেটা তো হচ্ছে আমার একদম স্বপ্নের মতো লাগছে। আমি নিজের যতটুকু পারছি ততটুকুই আমি এখানে সময় দিতে চেষ্টা করছি। কালো আর লালটাকে সাদা দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, অর্থাৎ শান্তি দিয়ে, এই যে আমাদের রক্তাক্ত জুলাই সেটা আর শোক, এই দুটো জিনিসকে যে বাইন্ড করতেছে সাদাটা। সকলে মিলে কাজ করছি, প্রায় 320 জন মতো শিক্ষার্থী এবং শিক্ষকদের তত্ত্বাবধানে আমরা কাজটা প্রতি বছরই করি, এবারও করছি এবং এটার অনুভূতি আসলে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। 52 ভাষা আন্দোলনের চেতনা আর 24-এর গণ অভ্যুত্থানের প্রেরণাকে ধারণ করেই পালিত হবে এবারের 21শে ফেব্রুয়ারি। এবছর পরিবর্তনের মধ্যে আরেকটু সিগনিফিকেন্ট হলো যে আলপনার ক্ষেত্রে কিংবা কালারের ক্ষেত্রে অর্থবোধক করবার জন্য, যেমন লাল একটা বিপ্লবের রং হিসেবে আমরা চিনি, সাদা শুভ্রতার হিসেবে আমরা জানি বুঝি, আর কালোটা তো শোকের রং। তো এই জিনিসগুলোকে আমরা শোক এবং বিপ্লব সবকিছু, কারণ 52 সালের ভাষা আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটটা, চেতনাটাকে আমরা ধারণ করতে হয়। অটোমেটিক্যালি আমাদের ভেতরে সেই জিনিসগুলো কাজ করে, শ্রদ্ধার জায়গা কাজ করে, আর সেই ধারাবাহিকতাই কিন্তু আমরা আসলে চলছি। পরিবর্তিত পরিস্থিতিতে এবারের আয়োজনে রয়েছে কিছুটা ভিন্নতা। রাত 11:59 রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করে প্রস্থানের পর প্রবেশ করবেন প্রধান উপদেষ্টা। এবছরের একটি ব্যতিক্রম হবে। এবছর মহামান্য রাষ্ট্রপতি এসে ফুল দিয়ে চলে যাবেন, তারপরে মাননীয় প্রধান উপদেষ্টা ঢুকবেন, তখন উনি ফুল দিয়ে চলে যাবেন। এবছর আপনার স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই, বিরোধী দলীয় উপনেতা নেই, নেতা নেই, হুইপ নেই, হ্যাঁ, অনেকগুলো প্রোটোকলে অনেক কিছু নেই। রাজনৈতিক দলগুলোর অ্যাক্টিভিটিসও আমি দেখছি না এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। এদিকে শহীদ মিনার এলাকায় শ্রদ্ধা নিবেদন করতে আসা জনসাধারণের নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। নিরাপত্তা ব্যবস্থা 3-4 স্তরে নেওয়া হয়েছে এবং আজকে সন্ধ্যায় প্রথমে 5টায় এবং পরবর্তীতে রাত্র 8টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসার এবং ফোর্স নিয়োজিত থাকবে এবং আগামীকাল বেলা 2টা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তার দায়িত্ব থাকবেন। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা
সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। শোক আর প্রাপ্তির একুশকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ আর তার চেতনাকে সঙ্গী করে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, প্রত্যাশা প্রজন্মের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের তথ্য প্রমাণ এসেছে ট্রাইব্যুনালে। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিল দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাবেন জাহিদ হাসান। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য পরিচিতি পায় এএসপি আলেপ উদ্দিন। খোদ বাহিনীর মধ্যেই কুখ্যাতি পেয়েছিল টার্গেট শুটার নামে, আবার জল্লাদ নামেও ডাকা হতো। র্যাব ১১তে থাকাকালীন ক্রসফায়ারের নামে দুহাতে অস্ত্র চালিয়ে মানুষ হত্যা, জঙ্গি সম্পৃক্ততায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আটক করার পর তার স্ত্রীকে ডেকে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে একাধিকবার ধর্ষণ করে এএসপি আলেপ উদ্দিন। নানা অপকর্মের পরও দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় পুরস্কার, পিপিএম ও বিপিএম। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানালেন, আলেপের বিরুদ্ধে আনা অপরাধের তথ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে রয়েছে। আজকে এই ট্রাইব্যুনালের কক্ষে আপনারা দেখেছেন আমার পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন, যাদেরকে আলেপ উদ্দিন অপহরণ করে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল, তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল। ইলেকট্রিক শক দেয়া, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানো, বিদ্যুতায়িত করা, এবং সবচাইতে মারাত্মক যেটা করেছিলেন যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। এদিন আরেক পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ২৮ মে দিন ধার্য করা হয়েছে। গেল বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে চরম বল প্রয়োগ করে তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলন দমনে রাজপথে নির্বিচারে গুলি চালায় পুলিশ। অনেকেই পুলিশের গুলিতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। হত্যা ও নির্যাতনের ঘটনায় পুলিশের ২৬ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত গ্রেফতার হওয়া ৮ কর্মকর্তাদের বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যর ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা, হেলিকপ্টার থেকে গুলি চালানোর বিষয়ে জানতে চায় সাবেক আইজিপির কাছে। এজন্য তাকে একদিন জিজ্ঞাসাবাদ করতে চায় ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল, এপিসি ব্যবহার করা হয়েছিল, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল, মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এই বিষয়ে তিনি আগে একটা জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির সূত্র ধরে আরও অনেক তথ্য, যেগুলোর ব্যাখ্যা তার কাছ থেকে আমাদের দরকার। হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল, কারা কারা যাত্রী ছিল, কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল, কী ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল, পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা। সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত শেষ করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে তদন্ত সংস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর ১০ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টার পর বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন করেছেন তারা। আন্দোলনের তৃতীয় দিনে সকাল থেকেই ক্যাম্পাসে দুর্বার বাংলায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে সন্ত্রাসীদের উদ্দেশ্যে লাল কার্ড প্রদর্শন করেন তারা। এ সময় উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানান শিক্ষার্থীরা। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এদিকে শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় বুধবার রাতে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার বিকেলে দেওয়া আলটিমেটামের সময় সীমার মধ্যেই ৬ দফা দাবি পূরণ না হওয়ায় কুয়েটের উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে শিক্ষার্থীদের 4টি দাবি মেনে নেওয়া হয়েছে। এছাড়া গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটিও।
আমাদের প্রশাসন আমাদের কোনো কথা না শুনে, আমাদের কোনো দাবি না মেনে উল্টা আমাদেরকে মব বলে, আমাদেরকে আমরা উস্কানি দিয়েছি বলে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছিল। তো আমরা এর পরিপ্রেক্ষিতে প্রশাসনকে বর্জন করেছি এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি প্রেরণ করব। 6 দফা দাবি সম্পূর্ণরূপে মেনে না নেওয়ার জন্য কুয়েটের সকল শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলরকে বর্জন করেছে এবং তাদেরকে অপসারণের জোর দাবি দেয়া হলো। কুয়েটের বর্তমান পরিস্থিতি জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন এই মুহূর্তে ক্যাম্পাসে কি পরিস্থিতি, শিক্ষার্থীরা কি বলছেন? শাফিন, গত মঙ্গলবারে কিন্তু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং ছাত্র দলের যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষের পর থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্পূর্ণই বলতে গেলে উত্তপ্ত হয়ে রয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু বেশ উত্তপ্ত রয়েছে। প্রতিদিনই আমরা দেখেছি গত 2 দিন ধরেই এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বেশ দাবি তুলছেন, 6টি দাবি তারা তুলেছেন এবং সেই 6টি দাবি আদায়ে কিন্তু তারা বেশ বিক্ষোভ করছেন সারা দিনব্যাপী। আজকেও আমরা দেখেছি সকালে কিন্তু 11টার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের যে দুর্বার চত্বর রয়েছে সেই চত্বরে কিন্তু শিক্ষার্থীরা উপস্থিত হয়েছিলেন এবং তারা বিক্ষোভ করেছেন। লাল কার্ড তারা প্রদর্শনী করেছেন। তারা লাল কার্ড প্রদর্শনীর মূল কারণটা কিন্তু তারা যেটি বলছেন যে মূলত তাদের উপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে কিন্তু তারা এই লাল কার্ড প্রদর্শনী করেছেন আজকে। এর পাশাপাশি তারপরে কিন্তু লাল কার্ড প্রদর্শনীর পরেই তারা বিশ্ববিদ্যালয়ের পুরো চত্বর জুড়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং মিছিলে কিন্তু তারা প্রত্যেকটি রাজনৈতিক দল বা এই যে ক্যাম্পাস রয়েছে ক্যাম্পাসে নিষিদ্ধের দাবিতে নানা রকম স্লোগান তারা দিয়েছেন। আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে খুলনার এই যে ঘটনা কুয়েটের, এই ঘটনার পরে কিন্তু গতকালকেই দুপুরে এখানকার যে সিন্ডিকেট কমিটি রয়েছে সেখানে সেই কমিটির একটি জরুরি সভা হয়েছে এবং সেই সভায় কিন্তু বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তার মধ্যে কুয়েটকে 28 তারিখ পর্যন্ত আগামী বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি তাদের যে দাবি দেওয়া ছিল এখানকার শিক্ষার্থীদের কিছু দাবি কিন্তু পূরণের আশ্বাস দিয়েছে এখানকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপরেও শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের সব দাবি কিন্তু পূরণ করা হয়নি। এখানকার যে উপাচার্য, উপ উপাচার্য এবং ছাত্র পরিচালক যিনি ছাত্র কল্যাণ পরিচালক, তাদের যে পদত্যাগের যে দাবি তাদের ছিল সেই দাবি কিন্তু তাদের পূরণ হয়নি এবং এই দাবি পূরণ না হওয়ার কারণে কিন্তু তারা এখনো পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে মূলত নতুন ভিসি নিয়োগ হওয়ার না পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা কোনো শিক্ষা কার্যক্রমে কিন্তু এখানে অংশগ্রহণ করবেন না। এবং এর পাশাপাশি তারা আজকে আরেকটি বিষয় জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে তার কাছে কিন্তু তারা একটি স্মারকলিপি প্রদান করবেন এবং সেখানে তারা উল্লেখ করবেন যে এখানকার যে বর্তমান উপাচার্য রয়েছে সেই উপাচার্য সহ অন্যান্য যাদের পদত্যাগের দাবি তারা তুলেছিলেন সেই পদত্যাগ নিশ্চিত করা সহ নতুন একজন ভিসি নিয়োগ করতে হবে, এমন দাবি কিন্তু তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দেওয়ার কথা বলেছেন। এবং এর পাশাপাশি তারা একটু ক্ষোভও জানিয়েছেন যে এখানে এত বড় ঘটনা ঘটেছে তারপরেও অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা কিন্তু তাদের সাথে যোগাযোগ করেনি। এই বিষয়ে কিন্তু তারা একটু ক্ষোভ প্রকাশ করেছেন। তো সব মিলিয়ে মোটামুটি বলে চলে যে ক্যাম্পাসে কিন্তু বেশ উত্তাপ এখনো পর্যন্ত রয়েছে। তো শাফিন, এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। কুয়েট শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এবারে অন্য প্রসঙ্গ। গণঅভ্যুত্থান শেষ হলেও লড়াই শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শিক্ষা প্রতিষ্ঠানে যে রক্ত ঝরছে তা প্রাসঙ্গিক কি না এমন প্রশ্ন রেখে তিনি বলেন, যারা এখনো অন্যায় করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত তারুণ্যের উৎসব অনুষ্ঠানে সার্জিস আরও বলেন, জুলাই স্পিরিটকে বাঁচিয়ে রাখতে হলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যদি আগামীতে কারো কাজ ফ্যাসিস্ট আচরণের বহিঃপ্রকাশ ঘটে তাহলে তাদের বিরুদ্ধে লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান সার্জিস আলম। পুরো বাংলাদেশের রাজনৈতিক দল থেকে শুরু করে যারা ক্ষমতার বিভিন্ন জায়গায় আছেন, হোক আমলা, হোক পুলিশ অফিসার, হোক অন্য যে কেউ, তাদেরকে শুধু একটা স্পষ্ট কথা বলি, অভ্যুত্থান শেষ হয়েছে কিন্তু আমাদের লড়াই শেষ হয়নি। যদি আগামীতে আপনাদের কাজ বিন্দুমাত্র কোনো ফ্যাসিস্ট আচরণের বহিঃপ্রকাশ ঘটায়
তবে আপনাদের মুখোমুখি আমরা আবার দাঁড়িয়ে যাব। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লাকসামে জনসভা করছে বিএনপি। সমাবেশে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে জেলা ও আশপাশের উপজেলা থেকে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সমাবেশ স্থলে রয়েছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ, যুক্ত হব তার সাথে। খালেদ, জানাবেন সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে, আর স্থানীয় নেতাকর্মীরা কি জানাচ্ছেন, তাদের প্রত্যাশা আগামী দিনে দলের প্রতি কি থাকবে? লাকসামে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ পর এখানে আসবেন। এখানে উপজেলা বিএনপির আয়োজনে একটি বিশাল সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। রাষ্ট্র সংস্কারের দাবিতে ৩১ দফার দাবিতে আজকের এই বিশাল জনসভা রাষ্ট্রের আয়োজন করা হয়েছে লাকসাম স্টেডিয়ামের মাঠে। ইতিমধ্যে জনসভাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে কিন্তু বিপুল সংখ্যক নেতা কর্মীরা মিছিল নিয়ে লাকসাম স্টেডিয়ামে জনসমাবেত হয়েছেন। ৫ই আগস্টের পর লাকসামে এটি সবচেয়ে বড় সমাবেশ বিএনপির, এবং মানুষ কিন্তু এখনো আসছেন। মানুষজনের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। মূলত লাকসামে দীর্ঘদিন ধরে মানুষজন তাদের এই রাজনৈতিক কর্মসূচি থেকে বঞ্চিত ছিলেন, নেতাকর্মীরা বলছেন। তাই মানুষের মধ্যে ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। মানুষজন কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আজকের এই সমাবেশে আসছেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোহরগঞ্জে আছেন, তিনি বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক। এখানকার যিনি শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের সভাপতিতে আজকের এই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সমাবেশে বিশেষ অতিথি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তাদের উপস্থিতিকে কেন্দ্র করে মানুষের ব্যাপক সমাগম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা লাকসাম স্টেডিয়ামের মাঠে সমবেত হচ্ছেন এবং বিকেলে নেতৃবৃন্দের বক্তব্য শুনবেন। তারা যে দিক নির্দেশনা দিবেন সেই অনুযায়ী তারা মাঠে আসলে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক এই সমাবেশ। বিএনপিতে বেশ কিছু গ্রুপিং থাকলেও মানুষের উপস্থিতি কিন্তু ব্যাপক দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষের উপস্থিতির কারণে বোঝাই যাচ্ছে যে আজকে এই সমাবেশ বেশ স্বতঃস্ফূর্ত, এবং মানুষের এই উপস্থিতির মধ্যে দিয়ে কিন্তু বিকেলে যে সমাবেশে বক্তব্য নেবেন তার মাধ্যমেই তারা নির্বাচনের প্রস্তুতির জন্য কিন্তু তারা আসলে আগামী দিক নির্দেশনা নেবেন। ২৭তম বিসিএস এর ১,১৩৭ জন বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে তাদের নিয়োগ দিতে বলা হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ে বিসিএস ক্যাডারের চাকরি ফিরে পেয়ে আনন্দিত প্রার্থীরা। সন্তুষ্টির কথা বলেন আইনজীবীরাও। বাকিটা জানাবেন জাহিদ হাসান। ২০০৭ সালের ২১শে জানুয়ারি ২৭তম বিসিএস এর প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জনকে নিয়োগ দিতে সুপারিশ করে সরকারি কর্ম কমিশন। পরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। ওই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩,২২৯ জন উত্তীর্ণ হন। পরে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়। প্রথম মৌখিক ও দ্বিতীয় মৌখিক পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। হাইকোর্টের একটি বেঞ্চ প্রথম মৌখিক পরীক্ষাকে বৈধ বলে রায় দেন, আরেকটি বেঞ্চ দ্বিতীয় মৌখিক পরীক্ষাকে অবৈধ বলে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন প্রার্থীরা। ২০১০ সালে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। গেল বছরের ৭ নভেম্বর ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনের পক্ষে রিভিউ আবেদনের শুনানির সিদ্ধান্ত নেয় আপিল বিভাগ। শুনানি শেষ করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ আবেদন মঞ্জুর করে বঞ্চিত ১,১৩৭ জনকে নিয়োগ দিতে নির্দেশ দেন। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় ১২০০ জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের ২৭তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। ৯০ দিনের মধ্যে বিসিএস এর এই সব প্রার্থীদের নিয়োগ দিতে বলা হয়েছে। হাইকোর্ট বিভাগের যে রায়ে এই ১১৩৭ জন ব্যক্তির চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশনা ছিল সেটি পুনরুজ্জীবিত হলো। অর্থাৎ আমাদেরকে মনে করতে হবে যে হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল সেই রায়টি হচ্ছে এই ২৭তম বিসিএস এর উত্তীর্ণ পরীক্ষার্থী ১১৩৭ জনের প্রযোজ্য হবে। বাংলাদেশের এই শূন্য জায়গায় ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে
তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ক্যাডার হিসেবে চাকরি ফিরে পাওয়ায় আনন্দিত উত্তীর্ণ প্রার্থীরা। মাননীয় বিচারকগণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ। আমরা কখনো অন্যায় করব না, যে অন্যায়ের আমরা শিকার হয়েছি। 27তম বিসিএস এর 1137 জন প্রার্থীকে নিয়োগের পূর্ণাঙ্গ রায়ে বিস্তারিত দিক নির্দেশনা ও পর্যবেক্ষণ তুলে ধরবেন সর্বোচ্চ আদালত। জাহিদ হাসান, এখন, ঢাকা। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের আয়োজনে 12 শতাধিক বক্ষব্যাধি চিকিৎসক বিশেষজ্ঞদের নিয়ে শুরু হয়েছে পালমোকনের দ্বিতীয় দিনের অধিবেশন। সেখানে আছেন সহকর্মী মুজাহিদ শুভ, সরাসরি যাব তার কাছে। শুভ, জানাবেন আজকে এই আলোচনায় বিশেষজ্ঞরা কোন কোন বিষয়কে প্রাধান্য দিচ্ছেন? লাং ফাউন্ডেশনের আয়োজনে আজকে দ্বিতীয় দিনের অধিবেশনে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেশন, এখানে 50 জন তরুণ গবেষক তারা পোস্টার প্রেজেন্ট করছে। তার মানে হচ্ছে যে 50টি ভিন্ন ভিন্ন বিষয়ে তারা গবেষণা করেছেন। এটি দেয়ালে সাঁটা আছে। প্রত্যেকজন প্রতিযোগী 5 মিনিট করে সময় পাবেন এবং প্রশ্ন উত্তর সেশনের জন্য আরও 2 মিনিট, এই 7 মিনিট করে 50 জন। গতকালকে 24 জন অংশ নিয়েছিলেন, আজকে আরও 26 জন অংশ নিয়েছেন। বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ প্রায় 4টি দেশের গুরুত্বপূর্ণ যারা আছেন তারা মূলত বিচারক হিসেবে এখানে আছেন। এটির প্রতিযোগিতার পরে আসলে পুরস্কার ঘোষণা করা হবে। যে প্রথম 5 জন থাকবেন তারা আগামী দিনে যে এপিএসআর এর যে একটি কনফারেন্স হবে, ইন্টারন্যাশনাল কনফারেন্স, সেটিতে 5 জনকে তাদের সব ধরনের খরচ বহন করবে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। এই গবেষণাটি মূলত করা হয়, মূলত তারা বাংলাদেশে গবেষণার যে অভ্যাস তাদের তৈরি হচ্ছে, আগামী দিনে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তারা গবেষণা করবেন বাংলাদেশের বক্ষব্যাধির কী অবস্থা, চিকিৎসার প্রোটোকলগুলো কি হবে, কিভাবে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা যায়। তো এটি মূলত দেখা যায় যে এই যে 1200 চিকিৎসক বক্ষব্যাধি বিশেষজ্ঞ তারা যে যোগ দিয়েছেন, এখানে একটি বড় অংশ তরুণ, তাদেরকে তৈরি করারই আসলে এটি একটি মাধ্যম। আপনি জানেন যে এবার প্রথম 25টি দেশের 31 জন ইন্টারন্যাশনাল স্পিকার যারা সারা পৃথিবীতে বক্ষব্যাধির শীর্ষস্থানীয় চিকিৎসক, তারা মূলত এখানে এসে যোগ দিয়েছেন। তাদের কাছে সরাসরি হাতে কলমে যেমন নানা ধরনের কৌশল শিখছেন, প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছেন এবং চিকিৎসার পদ্ধতি সম্পর্কে তারা জানছেন। এখানে সারা পৃথিবীতে বক্ষব্যাধি নিয়ন্ত্রণে বা চিকিৎসায় কী ধরনের ওষুধ ব্যবহার করা হচ্ছে, কী ধরনের নতুন নতুন পদ্ধতি আসলে ব্যবহার করা হচ্ছে, সব মিলিয়ে আসলে আলোচনা, সমালোচনা, প্রশ্নোত্তর পর্ব সব কিছুই হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে একটি পোস্টার প্রেজেন্টেশন সামনে চলছে। সেখানে মূলত প্রতিযোগী তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে এই পোস্টারে আসলে কি কি বিষয়ে তারা আসলে নিয়ে এসছেন। এবং এটির আরেকটি সুবিধা হচ্ছে যে এই পেপারগুলো আসলে দেয়ালে সাঁটায় থাকে। যারা অংশগ্রহণ করতে পারে না বা এই সময় যারা দেখতে পায়নি, তারা যে কোনো সময় এসে কিন্তু একবার পড়ে প্রত্যেকটা ঘুরে ঘুরে কিন্তু জানতে পারেন যে নতুন কি তথ্য নিয়ে আসা হয়েছে। এগুলো মূলত আইসিডিডিআরবি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালের ওপর, বিভিন্ন রোগীদের ওপর গবেষণা করেই এগুলো আসলে তৈরি করেছেন প্রতিযোগীরা। তো এই ছিল এখানকার সবশেষ খবর। শাফিন। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত ও অতীশের পর ফের আরও একবার নারী মুখ্যমন্ত্রী পেল দিল্লিবাসী। বৃহস্পতিবার ঐতিহাসিক রামলীলা ময়দানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা। এর মধ্য দিয়ে দীর্ঘ 27 বছর পর দিল্লির মসনদ পুনরুদ্ধার করল গেরুয়া শিবির। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদন। গেরুয়া রঙে সেজেছে দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দান। নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করে নিতেই দিল্লিতে জমকালো এই আয়োজন। বৃহস্পতিবার বেলা 11:30 থেকেই মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে একে একে জড়ো হতে থাকেন অতিথিরা। বেলা 12টায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মতিতে শুরু হয় শপথ গ্রহণ। मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूं कि जो विषय मुख्यमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा, उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि ऐसे मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो, मैं प्रत्यक्ष या अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगी।
শুরুতেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির রেখা গুপ্তা। তার ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ ২৭ বছর পর দিল্লির মসনদ পুনরুদ্ধার করল গেরুয়া শিবির। এর আগে একটানা ১০ বছর দিল্লির ক্ষমতায় ছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। রেখা গুপ্তার পর একে একে ২০টি রাজ্যের উপমুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হয়। এছাড়াও কপিল শর্মা, প্রভাস ভার্মা, আশিস সুদ, পঙ্কজ সিং সহ ৬ জন এমএলএ হিসেবে শপথ নেন। অনেকটা চমকপ্রদভাবেই গেল বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তার নাম ঘোষণা করে বিজেপি, যিনি জম্মু কাশ্মীরের শ্রীনগরের শালিবার বাঘের বিধানসভার সদস্য। প্রথমবার বিধায়ক থেকে এক লাফে দিল্লির মুখ্যমন্ত্রী হলেন তিনি। রেখা গুপ্তার শপথের মধ্য দিয়ে চতুর্থ নারী মুখ্যমন্ত্রী পেল দিল্লি। এর আগে রাজধানী কাঁপিয়ে বেরিয়েছেন বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত ও আম আদমি পার্টির অতিশী। জমকালো এই আয়োজনে অংশ নিয়েছেন প্রায় অর্ধশত ফিল্ম স্টার ও শিল্পপতি, রয়েছেন কূটনীতিবিদরাও। বিশাল এই আয়োজন কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা রাজধানীকে। মোতায়েন রয়েছে প্রায় ২৫,০০০ পুলিশ। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। ল্যাটিন আমেরিকার মেক্সিকো অঞ্চলের ৮টি অপরাধী ও মাদক পাচারকারী গোষ্ঠীকে বিশ্বব্যাপী সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই গোষ্ঠীগুলো মার্কিন নাগরিকদের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি, দেশটির অর্থনীতির হুমকি স্বরূপ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করার অভিযোগ আনা হয়েছে। এসব সংগঠনের বিরুদ্ধে অভিবাসন নীতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। সংগঠনের সদস্য ও সহযোগীদের সম্পদ জব্দ ও যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থের বিনিময়ে এসব গোষ্ঠী যুক্তরাষ্ট্রে অবৈধ পথে অভিবাসী প্রবেশের সুযোগ তৈরি করছে। তবে রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং ব্যবসার খাতিরেই এ কাজ করে তারা। ফেডারেল সরকারের নোটিশে এটি কার্যকরের বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। বিশ্বজুড়ে আইফোন 16-এর নতুন সংস্করণ আইফোন 16e উন্মুক্তের ঘোষণা দিল অ্যাপল। বর্তমানে বাজারে বিক্রি হওয়া অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত আইফোনের মধ্যে সবচেয়ে কম দামে পাওয়া যাবে এটি। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে অ্যাপল স্টোরে পাওয়া যাবে স্মার্টফোনটি, যার বেসিক ভ্যারিয়েন্টের দাম মাত্র $৫৯৯। এর আগে প্রতিষ্ঠানটির একমাত্র বাজেট স্মার্টফোন ছিল আইফোন SE। যদিও ২০১৬ সালে উন্মুক্ত করার পর ২০২২ সালে সবশেষ আপডেট পায় এটি। নতুন সংস্করণের মাধ্যমে ১৮ বছর পর হোম বাটনকে বিদায় জানালো অ্যাপল। ৬.১ ইঞ্চের OLED স্ক্রিন যুক্ত 16e তে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। A18 will help iPhone 16e feel fast for years to এর সাথে শেষ করব এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরো একবার। ক্রীড়া বিভাগে এবছরের ২১ পদক প্রদান করা হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে। বাংলাদেশ এখন যে কোনো সময়ের চেয়ে উদ্যমী, সৃজনশীল। ২১ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। জুলাই চেতনায় ভাষা শহীদদের স্মরণের প্রস্তুতি। সাবেক র্যাব কর্মকর্তা আলেপের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ ট্রাইব্যুনালে। ২৮ এপ্রিল ১০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। কুয়েটে আন্দোলনের তৃতীয় দিনে সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন শিক্ষার্থীরা। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।